নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। বৃষ্টির জেরে এবার ব্যাপক ক্ষতির মুখে চা বাগান। ডুয়ার্সের তেলিপাড়া চা বাগানে ব্যাপক ভাঙন। গত দুদিনের বৃষ্টিতে হাতিনালা পাড় ভেঙে তলিয়ে গিয়েছে প্রায় অর্ধেক হেক্টর চা বাগান। ডুয়ার্সের তেলিপাড়া চা বাগানে ব্যাপক ভাঙন। গত কয়েকদিনের বৃষ্টিতে হাতিনালার পাড় ভেঙে প্রায় আধা হেক্টর চা বাগান তলিয়ে গিয়েছে। 8 থেকে 10,000 চা গাছ হাতিনালায় স্রোতের সাথে ভেসে যায়। সেই সাথে বেশ কয়েকটি ছায়া প্রদানকারী গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে হাতিনালার জলে। চরম অসন্তোষ বাগান কর্মীদের মধ্যে। তেলিপাড়া চা বাগান সূত্রে জানা গিয়েছে, বিগত 3 বছরে এই হাতিনালা তেলিপাড়া চা বাগানের প্রায় 4 হেক্টর জমি গ্রাস করেছে। প্রতি বছর একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে চা বাগান। চা বাগান কর্তৃপক্ষ, আধিকারিক থেকে শুরু করে শ্রমিকদের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে এই হাতিনালায় বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন চা বাগান কর্তৃপক্ষ। তবে কোনো বাঁধ নির্মাণ না হওয়ায় প্রতি বছরই এই রকমই ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। এই বিষয়ে জেলা শাসককে চিঠি দিয়েছেন বাগান কর্তৃপক্ষ। এই বিষয়ে জলসম্পদ উন্নয়ন বিভাগের আধিকারিক সুব্রত সুর জানিয়েছেন, আমরা তো এখন সব জায়গায় মোটামুটি ঘুরছি, তাতে সামগ্রিকভাবে সব জায়গাতেই জলটা বাড়ছে এবং সেটা বৃষ্টিপাতের জল সব জায়গায় বাড়বে এবং সে জায়গায় জলটা বাড়ছে। কিন্তু মানে জলটা বাড়ছে ঠিক, কিন্তু আমাদের স্ট্রাকচারের তেমন কোনো ক্ষতি এখন অবধি হয়নি। তবে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হাতিনালাতেও আমরা এই খনন কার্য করাতে জলটা মোটামুটি, আর এবার সেরকমভাবে গতবার যেভাবে ভেসে যাচ্ছিল জলটা বেশি আসছে, কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে। হাতিনালার জলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন সেচ দপ্তরের আধিকারিকেরা। স্থায়ী সমাধান চাইছেন বাগানের শ্রমিক থেকে শুরু করে বাগান কর্তৃপক্ষ। জলপাইগুড়ি থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি। আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করায় বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনীর হাতে আটক 8টি ট্রলার সহ 335 জন ভারতীয় মৎস্যজীবী। মৎস্য দপ্তর সূত্রে খবর, 23 জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। আটক মৎস্যজীবীরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাসিন্দা বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করায় বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনীর হাতে আটক 8টি ট্রলার সহ 135 জন ভারতীয় মৎস্যজীবী। আটক মৎস্যজীবীরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাসিন্দা বলে জানা গিয়েছে। মৎস্য দপ্তর সূত্রে খবর, 23 জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। প্রতি বছর 2রা মে থেকে 23 জুলাই পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের মৎস্য দপ্তর। এদিকে জুন মাসে ইলিশ ধরার মরশুম শুরু হয়ে সম্প্রতি দক্ষিণ 24 পরগনা থেকে সমুদ্রে রওনা দেয় কয়েক হাজার ট্রলার। কাকদ্বীপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানিয়েছে, আটক মৎস্যজীবীদের বাংলাদেশের বাগেরহাট জেলার মেঘলাপুর থানায় রাখা হয়েছে। দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। আজকে সকালে খবর পেলাম বাংলাদেশে যে ট্রলারগুলো ধরা পড়েছে প্রায় 135 জন ফিশারম্যান এবং 8খানা কাকদ্বীপেরই ট্রলার আর কাকদ্বীপেরই সব মৎস্যজীবী। তো যেটা যারা ধরা পড়েছে যে মৎস্যজীবীরা, তারাই তাদের কাছে যেসব মোবাইল ছিল অ্যান্ড্রয়েড মোবাইল, তারা ওখান থেকে কিছু ছবিও পাঠিয়েছে এবং ট্রলারের মৎস্যজীবীদেরকে ওখানে মঙ্গলাপুর থানায় বাগেরহাট জেলায় নিয়ে গিয়েছে, কাস্টডিতে আছে, ছবিগুলো পাঠিয়েছে। সেই ছবিগুলো পাঠাতে আমরা কিন্তু জানতে পেরেছি যে ওখানে 135 জন মৎস্যজীবী এবং 8খানা ট্রলার বাংলাদেশের কোস্টগার্ড। যেহেতু বাংলাদেশে এখন 2রা মে থেকে 23 জুলাই পর্যন্ত ওদের ব্যান পিরিয়ড, তো ওই সময় ওদের জলসীমানায় যাওয়ার জন্য তাদেরকে আটক করেছে। প্রাথমিকভাবে এটা জানতে পেরেছি। এখনও পর্যন্ত মৎস্যজীবীদের কাছ থেকে জানতে পারিনি যে তাদের কোনো সমস্যাজনিত কারণে তারা ওখানে বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়েছিল কিনা, এগুলো আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য দিতে পারি। কাকদ্বীপের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, বুধবার সকালে কয়েকজন মৎস্যজীবী ফোনের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ার কারণেই বাংলাদেশের বাগেরহাট জেলায় মেঘলাপুর থানায় 135 জন মৎস্যজীবী সহ 8টি ট্রলারকে আটক করে রেখেছে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। 8টি ট্রলার ও 135 জন মৎস্যজীবী দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাসিন্দা।
কিভাবে মৎস্যজীবীরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলো তা জানার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই মৎস্য দপ্তরের পক্ষ থেকে মৎস্যজীবীদের ভারতে ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। বগটুই গণহত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আনারুল হোসেন চার্জশিটে এমনটাই পেশ করেছে সিবিআই। আজ সকালে আনারুল হোসেন সহ 12 জনকে রামপুরহাট মহকুমার উপসংশোধনাগার থেকে সিউড়ি জেলা সংশোধনাগারে স্থানান্তরিত করা হলো। সেই সময় অভিযুক্ত আনারুল হোসেন দাবি করেন তার বাড়ি বগটুই থেকে 5 কিলোমিটার দূরে। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। কে বা কারা ফাঁসিয়েছে, সময় এলেই তাদের নাম প্রকাশ করবেন তিনি। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা ও হাওড়া জেলায় ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুরু থেকেই ভারী বৃষ্টি হয়েই চলেছে। বিভিন্ন এলাকা জলমগ্ন। এদিকে আজ সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝ আষাঢ়ে দক্ষিণবঙ্গে যখন বৃষ্টির জন্য হাপিত্যেশ, উত্তরবঙ্গে তখন পুরো উল্টো ছবি। নাগারে ভারী বৃষ্টি হয়েই চলেছে সেখানে। তার জেরে ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 1 জুন থেকে 28 জুন পর্যন্ত উত্তরবঙ্গে বাড়তি বৃষ্টি হচ্ছে 58%। সিকিম ও ভুটান পাহাড়ে অতি ভারী বৃষ্টিপাতের জেরে জেলার তিস্তা ও জলঢাকা নদী এমনিতেই ফুসছে। তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সংকেত জারি করেছে সেচ দপ্তর। এই প্রবণতা বজায় থাকলে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নিয়ে আশঙ্কা বাড়ছে জলপাইগুড়িতে। পরিস্থিতির কিভাবে মোকাবিলা করা যাবে তা নিয়েও মঙ্গলবার বৈঠক করে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ ও অনগ্রসর কল্যাণ দপ্তর। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। এদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক 91%। এদিকে টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে কোচবিহারের তুফানগঞ্জের একাংশ। কোথাও বাড়িতে ঢুকলো জল, কোথাও বা জলের তোড়ে ভাঙলো রাস্তা। প্রবল সমস্যায় পড়েছেন বাসিন্দারা। জল জমেছে ইসলামপুর পুরসভা 10 নম্বর ও 14 নম্বর সহ একাধিক ওয়ার্ডে। বাড়িতেও জল ঢুকছে। বুধবার সকালে সন্তানদের স্কুলে পৌঁছে দিতে গিয়ে সমস্যায় পড়েন অভিভাবকরা। অন্যদিকে টানা 2 দিনের বৃষ্টিতে ফুসছে কোচবিহারের তুফানগঞ্জের শঙ্কোষ নদী। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের ছিট বড়লাউকুঠি গ্রামের শঙ্কোষ নদীর জল বেড়ে প্লাবিত হয়েছে বহু এলাকা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। হুল দিবসের সকালে সিধু কানুর মূর্তি উন্মোচন করলেন বিধায়ক। বৃহস্পতিবার পোলবা দাঁতপুর ব্লকের সুগন্ধা অঞ্চল আদিবাসী কমিটির উদ্যোগে গোটু ব্রিজ সংলগ্ন এলাকায় সিধু কানুর মূর্তি উন্মোচন করলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। এদিন ফিতে কেটে এই মূর্তি উদ্বোধন করেন তিনি। আজ 30শে মে, 167তম হুল দিবস। সাঁওতাল বিদ্রোহের বীর শহীদ সিধু কানুকে এদিন শ্রদ্ধা জানানো হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল, পঞ্চায়েত প্রধান মঙ্গল ওরাও, উপপ্রধান সুব্রত ঘোষ, অঞ্চল সভাপতি বিদ্যুৎ সুর সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।
আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে আজকে এই পবিত্র দিনে সিধু এবং কানু যোদ্ধা স্বাধীনতা সংগ্রামের যিনি মহাপুরুষ তার মর্মর মূর্তি আমাদের সুগন্ধ অঞ্চলের আদিবাসী সমাজের যারা নেতৃত্ব আছেন তাদের সকলের নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, প্রশান্ত গোল, মঙ্গল, সুব্রত, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা, রাজকুমার, সবাই এখানকার যে লোকাল আমাদের পঞ্চায়েতের মেম্বার সবাই থেকে এই সিধু কানুর মূর্তি আমরা স্থাপন করলাম। আজকের মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি।